মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার, ফরেনসিক পরীক্ষার পর ডিএনএর জন্য ডাকা হবে আনারের পরিবারকে। এদিকে মরদেহের খণ্ডাংশ মিলেছে শুনে যা বললেন আনার কন্যা। জানাবো যুক্তরাষ্ট্রের আগ্রহী দুর্নীতি বিরোধী অভিযান এবং সর্বশেষ জানাবো বিচার চাইতে আসা নারীকে মাদক সেবন করিয়ে ধর্ষণ, চেয়ারম্যানের যাবজ্জীবন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার, ফরেনসিক পরীক্ষার পর ডিএনএর জন্য ডাকা হবে আনারের পরিবারকে। কলকাতার সঞ্জীবা আবাসনের বিইউ 56 ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে একটি মরদেহের খণ্ডিত অংশ। তবে সেটি যে বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কলকাতায় যাওয়া ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের দল। মরদেহের খণ্ডিত অংশ উদ্ধারের ব্যাপারে রাতে ডিএমপির গোয়েন্দা পুলিশ প্রধান হারুন আর রশিদ বলেন, কলকাতা পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া জিহাদ হাওলাদার বলেছিলেন প্রায় 4 কেজি ওজনের দেহাংশ ফেলে দিয়েছিলেন। সেই তথ্যের পরিপ্রেক্ষিতে আমরা আজ সকালে সিআইডিকে অনুরোধ করেছিলাম ওই বাড়িতে তল্লাশি করার জন্য। সন্ধ্যায় তারা সেপটিক ট্যাঙ্কে তল্লাশি করে একটি মরদেহের খণ্ডিতাংশ পেয়েছেন বলে আমরা জেনেছি। তবে এটি এমপি আনারের কিনা তা আমরা বা তারা কেউ নিশ্চিত নয়। এ বিষয়ে তারা আমাদের আনুষ্ঠানিক কিছু জানায়নি। তিনি বলেন, গণমাধ্যমে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধারের খবর দেখে এমপি আনারের মেয়ে ডরিন আমাকে ফোন দিয়েছিলেন। আমি তাকে দ্রুত এখানে আসতে বলেছি। তিনি আসলে পরীক্ষাটা দ্রুত করানো যাবে। হারুন বলেন, আমরা কাল সকালে কলকাতা সিআইডি কার্যালয়ে যাব। মরদেহের খণ্ডিতাংশ উদ্ধারের বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত হতে হবে। সেটা যে সংসদ সদস্য আনারের তা ডিএনএ পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। আমরা আগে নিশ্চিত হই, তারপর রক্তের সম্পর্কের কাউকে কলকাতায় ডাকা হবে ডিএনএ পরীক্ষার জন্য। পশ্চিমবঙ্গের কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্স আবাসনের যে ফ্ল্যাটে এমপি আনার খুন হয়েছেন সেই ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে দেহাংশ মিলেছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। তবে কলকাতা পুলিশ বা সিআইডির কোনো কর্মকর্তারা কেউ এখন এই বিষয়ে মুখ খোলেনি। তিনি বলেন, ট্যাঙ্ক থেকে মাংস উদ্ধার হচ্ছে, গন্ধের কারণে শরীর খারাপ লাগে, অসম্ভব বমি পায়, আর থাকতে পারিনি তাই চলে এসেছি। ফোনে ছবি ওঠাতে চেয়েছিলাম, তুলতে দেয়নি। সিদ্ধেশ্বর মণ্ডল বলেন, আমার ভগ্নিপতি ভূষণ শিকারী ট্যাঙ্ক পরিষ্কার করার দায়িত্বে ছিল। উদ্ধার হওয়া মাংস ওজনে 3-4 কেজির মতো হবে অনুমান করে সিদ্ধেশ্বর মণ্ডল গণমাধ্যমে বলেন, হয়তো তাকে খুনের পর কুচি কুচি করে মাংস কমোডে ফ্লাশ করে থাকতে পারে। সেটা পাইপ দিয়ে সেপটিক ট্যাঙ্কে গিয়ে দলা হয়েছিল। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে পলিথিনে দলা দলা মাংস জড়ো করতে দেখা যায় দায়িত্বপ্রাপ্তদের। এরপর সেখান থেকে পুলিশের 2টি গাড়ি বের হতে দেখা যায়। সে সময় পুলিশের কর্মকর্তারা বলেন, এখনই কিছু বলবো না, তবে এটা মানুষের মাংস এক প্রকার নিশ্চিত। ফরেনসিক পরীক্ষার পরই বলা যাবে সব। কলকাতা সিআইডি পুলিশ সূত্র বলছে, সরকারিভাবে আগে ফরেনসিক করা হবে, সেটা মানুষের মাংস কিনা সেটা আগে নিশ্চিত হতে হবে। এরপর খুন হওয়া সংসদ সদস্য আনারের সম্ভাব্য মরদেহ কিনা তা পরীক্ষার জন্য ডিএনএ পরীক্ষা করতে হবে। ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়ে আনারের মরদেহের খণ্ডিতাংশ কিনা ডিএনএ পরীক্ষার জন্য সংসদ সদস্য আনারের ব্লাড রিলেটিভকে ডাকা হবে। মরদেহের খণ্ডাংশ মিলেছে শুনে যা বললেন আনার কন্যা। কলকাতার যে ফ্ল্যাটে এমপি আনারুল আজিম আনারকে হত্যা করা হয়েছিল সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে বলে সন্ধ্যা দিকে এখন খবর জড়িয়ে পড়ে। কিন্তু এটি এমপি আনারের কিনা তা নিশ্চিত করেনি পুলিশ। এ বিষয়ে রাতে এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন সাংবাদিকদের বলেন, মরদেহের খণ্ডাংশ উদ্ধারের খবর মিডিয়ায় দেখেছি, আনুষ্ঠানিকভাবে ওই খণ্ডাংশ বাবার কিনা সেটি নিশ্চিত করেনি পুলিশ। আমার ভারতীয় ভিসা রয়েছে, ডিএনএ স্যাম্পল দেওয়ার জন্য কলকাতা পুলিশ ডাকলে অবশ্যই যাব। ডরিন আরো বলেন, আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যারা এর সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বাবার হত্যার সঙ্গে অন্য কেউ জড়িয়ে আছে কিনা গভীরভাবে তদন্ত করতে হবে, কেউ যেন বাদ না পড়ে। যুক্তরাষ্ট্রের আগ্রহী দুর্নীতি বিরোধী অভিযান। টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের 4 মাস পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। দুর্নীতিবাদ যেই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনার দৃশ্যমান কিছু পদক্ষেপ দেখা যাচ্ছে। বিশেষ করে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাপারে যেভাবে সরকার নির্লিপ্ত নীতি অনুসরণ করছে তা সকলের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে মনে করছে সরকার। আবার দুর্নীতি দমন কমিশন বেসিক ব্যাংক কেলেঙ্কারির অন্যতম হোতা আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে তদন্ত করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে এবং আব্দুল হাই বাচ্চুকে দীর্ঘদিন পর আইনের আওতায় আনার
উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে যারা দুর্নীতিবাজ তাদের ব্যাপারে নতুন করে অনুসিদ্ধান্ত চালানো হচ্ছে। বিশেষ করে প্রশাসন, পুলিশ বাহিনী এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্ব থেকে দুর্নীতি, অনিয়ম এবং স্বেচ্ছাচার করেছেন তাদের বিরুদ্ধে একটি সাঁড়াশি অভিযান শুরু করতে চাচ্ছে সরকার, এমন তথ্য সরকার নীতি নির্ধারক মহল থেকে পাওয়া যাচ্ছে। দুর্নীতি নিয়ে সরকার হার্ড লাইনে গেছে, এটি কেন? এর জবাবে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দুর্নীতি বিরোধী অভিযান সরকারের জন্য নতুন নয়। আওয়ামী লীগ তার নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করেছে যে দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগের শূন্যতা সহিংসতা নীতি। তিনি বলেন, দুর্নীতিকে আমরা কখনোই প্রশ্রয় দেইনি। যারা দুর্নীতি করবে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং এটি অতীতেও হয়েছে, এখনো হচ্ছে। অন্যদিকে নাম প্রকাশে একজন আওয়ামী লীগের নেতা দাবি করেছেন যে দুর্নীতি বিরোধী অভিযান হচ্ছে এমন এক সময় যখন বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের পর অতীতের তিক্ততা ভুলে যে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছে, তাই অংশ হিসেবে এই দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছে। কূটনৈতিক সূত্র থেকেও এই ধরনের বক্তব্যের কিছু সত্যতা পাওয়া যাচ্ছে। উল্লেখ্য যে সম্প্রতি ডোনাল্ড লু বাংলাদেশ সফরের সময় দুর্নীতি ইস্যুটিকে ব্যাপকভাবে প্রাধান্য দেওয়া হয় এবং দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানান ডোনাল্ড লু তার সংবাদ সম্মেলনে দুর্নীতিবাজদেরকে বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান গ্রহণের জন্য আহ্বান জানান। এরকম একটি অবস্থার প্রেক্ষিতে ডোনাল্ড লু চলে যাওয়ার পরপরই বাংলাদেশে কয়েকটি ঘটনা দৃশ্যমান হয়েছে। প্রথমত, আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং এই নিষেধাজ্ঞার ব্যাপারে সরকারের নিরপেক্ষ অবস্থান। দ্বিতীয়ত, পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সাঁড়াশি অভিযান। সামনের দিনগুলোতে আরো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সুস্পষ্ট কিছু বার্তা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং যে সমস্ত পরামর্শগুলো মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে তার মধ্যে দুর্নীতি বিরোধী অভিযান, মানবাধিকার রক্ষা এবং সুশাসন নিশ্চিত অন্যতম বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে। উল্লেখ্য, ডোনাল্ড লুর সফরে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে যে আলোচনা হয় তাতে দুর্নীতির বিষয়টি সামনে আসে, আর এই কারণে এখন দুর্নীতি বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে বলে কেউ কেউ মনে করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার জন্যই এই অভিযান বলে অনেকের ধারণা। ইতিমধ্যে প্রধানমন্ত্রী গতকাল মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাংলাদেশে বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। বিচার চাইতে আসা নারীকে মাদক সেবন করিয়ে ধর্ষণ, চেয়ারম্যানের যাবজ্জীবন। ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার ফখরুজ্জামান ফরিদকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, 5 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো 6 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আদালতের সূত্রে জানা গেছে, 2022 সালে 15 এপ্রিল খন্দকার ফখরুজ্জামান ফরিদের নিজ গ্রাম সদর উপজেলার নৃসিংহপুরে এক বিচার প্রার্থী নারীকে মাদকদ্রব্য সেবন করিয়ে ধর্ষণ করেন। এই ঘটনায় 19 এপ্রিল ওই নারী ঝিনাইদহ সদর থানার মামলা করেন। ধর্ষণ মামলা থেকে রক্ষা পেতে ওই নারীকে বিয়ে করে আবার একই টেবিলে বসে তালাকও দেয়। ধর্ষণ মামলার পর ফখরুজ্জামান ফরিদ উচ্চ আদালত থেকে জামিন নিয়ে হরিশঙ্করপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে থাকে। 2022 সালের 16 এপ্রিল তাকে সাময়িক বহিষ্কার করে প্রজ্ঞাপন জারি করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান। ঝিনাইদহ আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য ডিএনএ পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠান। ডিএনএ পরীক্ষা ফেসে যায় ফরিদ। এ কারণে ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগ তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সাময়িক বহিষ্কার করে। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 2009-1 ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড, 5 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো 6 মাসের সশ্রম কারাদণ্ড দেন। এই মামলায় ফরিদের গাড়ি চালক হুদা পাকড়ি গ্রামের ইউনুস মুন্সির ছেলে নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে অ্যাড বজলুর রহমান ও আসামিপক্ষে অ্যাডভোকেট নেকবার আলী মামলাটি পরিচালনা করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।